আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। হামাস বা ইসরায়েল কোনো পক্ষই সরাসরি যুদ্ধবিরতি নেই এমনটা বললেও কার্যত গাজা পুনরায় ইসরায়েলি বর্বরতার শিকার হতে শুরু করেছে। ফিলিস্তিনি সাংবাদিক হিন্দ খোদারি গাজা থেকে একটি রিপোর্টে জানিয়েছেন, ইসরায়েল গাজায় বোমা বর্ষণ শুরু করার কারণে 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সমাপ্তি ঘটেছে। তিনি আরও জানিয়েছেন, ইসরায়েল আবারও হামলা চালাতে পারে এই আশঙ্কা ক্রমশ বাড়তে থাকায় তিনি সহ গাজায় কর্মরত সাংবাদিকেরা আবারও প্রেস ভেস্ট পরিধান করতে শুরু করেছেন। গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে আরও তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। গাজায় কর্মরত সাংবাদিকেরা টানা 15 মাস প্রতিরক্ষা কবচ তথা প্রেস ভেস্ট পরিধান করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তারা আর বিমান হামলা, বোমা বর্ষণ আর নারী শিশুর হত্যার খবর জানাতে চাননি, কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি। যুদ্ধবিরতি ইসরায়েল ভেঙেছে নবজাতক আর নিরীহ নারী শিশুদের হত্যার মাধ্যমে। শুধু তাই নয়, ইসরায়েল গাজা থেকে সমস্ত চিকিৎসা সরবরাহের পথও অবরুদ্ধ করে দিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর সর্বশেষ হামলায় 404-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক, নারী ও শিশু। এটি 19 জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে গুরুতর লঙ্ঘন। সরকারি হিসেবে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নৃশংস সামরিক অভিযানে এখনও পর্যন্ত 48,500-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু, এবং 1,12,000-এর বেশি মানুষ আহত হয়েছে। নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েলকেও গাজায় যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতেও গণহত্যার মামলার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু কোনো কিছু ইসরায়েলকে বর্বরতা অব্যাহত রাখা থেকে বিরত রাখতে পারেনি। এরকম একটি পরিস্থিতিতে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন এবং গাজায় বোমা বর্ষণ পুনরায় শুরু করার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে নিন্দা করেছেন। স্যান্ডার্স তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, নেতানিয়াহু 2 সপ্তাহ ধরে গাজায় কোনো খাদ্য, পানি বা জ্বালানি প্রবেশ করতে দেয়নি। এখন তিনি আবারও বোমা বর্ষণ শুরু করেছেন, শত শত মানুষ হত্যা করেছেন এবং যুদ্ধবিরতি ভঙ্গ করেছেন, যা গাজাকে আবার বাঁচার একটি সুযোগ দিয়েছিল। ফলে ইসরায়েলে আর কোনো সামরিক সহায়তা নয়। উল্লেখ্য, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের প্রতি নগ্ন সমর্থন দেওয়ার জন্য সমালোচিত হয়ে আসছে। গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ভোরে ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। ফিলিস্তিনি তথ্যকেন্দ্রও এই তথ্য নিশ্চিত করেছে। নিহত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সরকারি প্রশাসনিক কমিটির প্রধান কমান্ডার ইসাম আল দাআলিস, বিচার মন্ত্রণালয়ের উপসচিব কমান্ডার আহমেদ আল হেত্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মেজর জেনারেল মাহমুদ আবু ওয়াদফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল বাহজাত আবু সুলতান। সরকারি মিডিয়া অফিসের বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর যুদ্ধবিমান তাদের এবং তাদের পরিবারকে সরাসরি লক্ষ্যবস্তু বানিয়েছে। পুনরায় শুরু হওয়া বিমান হামলায় শত শত মানুষও নিহত হয়েছে। গাজার মিডিয়া অফিস জোর দিয়ে বলেছে যে, সরকারি কর্মকর্তাদের শাহাদাত আমার ফিলিস্তিনি জনগণের প্রতি জাতীয় দায়িত্ব পালনে বাধা দিতে পারবে না। আমরা আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন চালিয়ে যাব এবং জনগণের এই সেবা ও এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি ধরে রাখতে আমাদের পেশাগত ভূমিকা অব্যাহত রাখব। নেতানিয়াহু এই পাশবিক হামলাটি চালিয়েছেন তার রাজনৈতিক ক্যারিয়ারের স্বার্থে। এই হামলার কারণে তিনি উগ্র ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সহায়তা পাবেন। ইতিমধ্যেই সাবেক ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির, যিনি গাজায় যুদ্ধবিরতি নিয়ে মতবিরোধের কারণে সরকার ছেড়েছিলেন, তিনি আবারও জোটে যোগ দিচ্ছেন। আজ এক যৌথ দলীয় বিবৃতিতে জানানো হয়েছে,
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজায় হামলা পুনরায় শুরু করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেন গাভিরের প্রত্যাবর্তন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে আরও শক্তিশালী করবে, যা জানুয়ারিতে তার পদত্যাগের পর সংসদের সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো রকমের টিকে ছিল। 19 জানুয়ারি যখন গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, তখন বেন গাভির এবং তার ওৎজামা ইয়েহদিহুদ পার্টির অন্যান্য মন্ত্রীরা নেতানিয়াহুর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। সে সময় দলটি জানিয়েছিল এখন থেকে ওৎজামা ইহুদিত পার্টি আর জোটের সদস্য নয়। তারা পদত্যাগের কারণ হিসেবে সরকারের গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন এবং ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে উল্লেখ করেছে, কেননা তারা কঠোরভাবে এর বিরোধিতা করেছিল। তবে প্রকৃত সত্য হল, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে রাজনৈতিক চ্যালেঞ্জগুলো ক্রমাগত বাড়ছে। তার দুর্নীতির বিচার প্রক্রিয়া, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট প্রধানকে অপসারণের চেষ্টা নিয়ে জনরোষ এবং গাজায় যুদ্ধবিরতি শেষ করার জন্য তার সরকার এবং বাহিরের চাপ তার উপর চাপ সৃষ্টি করছে। এই অবস্থা সামাল দিতে তিনি আবারও যুদ্ধের দিকে ফিরে গেলেন। বেশ কিছু সমস্যা তিনি এরই মধ্যে ম্যানেজও করেছেন। তাকে আদালতে উপস্থিত হওয়ার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। শিন বেট প্রধানকে অপসারণের বিরুদ্ধে পরিকল্পিত প্রতিবাদগুলো ধামাচাপা দেওয়া সম্ভব হয়েছে এবং যুদ্ধপন্থী রাজনীতিবিদরা তার প্রতি আবারও সমর্থন ব্যক্ত করেছেন। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত এবং নিউ ইয়র্কের কনসুল জেনারেল অ্যালেন পিনকাস মনে করেন, নেতানিয়াহুর নির্দেশে সেদিন মধ্যরাতে গাজায় যে বর্বর হামলা চালানো হয় তার মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিকভাবে নেতানিয়াহুকে রক্ষা করা। তাছাড়া শিন বেটের প্রধানকে অপসারণের বিষয়টি থেকে দৃষ্টি সরানোর উদ্দেশ্য এই হামলা করা হয়ে থাকতে পারে। এদিকে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, আঙ্কারা গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ করতে তার কূটনৈতিক প্রচেষ্টা বাড়াবে। এরদোয়ান আরও বলেন, তার দেশ গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিরতি পুনঃস্থাপন করতে কাজ করবে। তিনি বলেন, যারা আমাদের 400-র বেশি ভাই বোনের নৃশংস হত্যার জন্য দায়ী, তাদের প্রতিটি রক্তবিন্দুর জন্য জবাবদিহি করা হবে। জায়নবাদী শাসন ব্যবস্থা আবারও প্রমাণ করেছে যে এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র। অন্যদিকে ইউনিসেফ জানিয়েছে, ইসরায়েলের চলমান হামলাগুলি গাজার 1 মিলিয়নেরও বেশি শিশুদের জীবনকে হুমকির মুখে ফেলেছে। শিশুরাই এই বর্বর যুদ্ধের সবচেয়ে বড় ভিকটিম বলেও জানায় ইউনিসেফ। ইউনিসেফের মুখপাত্র রোজালিয়া দক্ষিণ গাজা পরিদর্শন শেষে বলেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। শিশুদের জীবন নানা দিক থেকে হুমকির সম্মুখীন। তিনি বলেন, গাজায় সবার জন্যই সেদিন একটি খুব কঠিন এবং ভীতিকর রাত ছিল। গাজায় হামাসের হাতে জিম্মি ছিল, এখন মুক্তি পেয়েছেন এমন একজন ইসরায়েলি নাগরিক হলেন নোয়া আর্গামানি। গাজার উপর ইসরায়েলের আক্রমণ পুনরায় শুরু হওয়ার খবরের প্রতিক্রিয়ায় তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি ভাঙা হৃদয়ের ছবি দিয়েছিলেন। আর্গামানি গত জুন মাসে একটি ইসরায়েলি সামরিক অভিযানের পর মুক্তি পান। ওই অভিযানে 270-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন। তার বয়ফ্রেন্ড আভিনাতান অর এখনও গাজায় বন্দী। আর্গামানি ছিলেন সেই প্রাক্তন বন্দীদের একটি দলের সদস্য যারা এই মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছিলেন। বন্দীদের পরিবার এবং মুক্তিপ্রাপ্তরা ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আলোচনা টেবিলের দিকে ফিরে আসার জন্য আদৌ কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারবে কিনা তা এখনও স্পষ্ট নয়। স্ট্যান্ডিং টুগেদার একটি প্রগতিশীল প্ল্যাটফর্ম যা ইসরায়েলি ও ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের নিয়ে গঠিত। এই সংগঠনের কো-ডিরেক্টর বার্তা সংস্থাগুলো জানিয়েছেন যে তারা ইতিমধ্যে শত শত ফোন পেয়েছে যারা ইসরায়েলি আক্রমণগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং গাজার যুদ্ধের বিরতি নিশ্চিতে আবারও হাজার হাজার মানুষকে সংগঠিত করার জন্য তারা কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন। স্ট্যান্ডিং টুগেদার কো-ডিরেক্টর অ্যালান লি গ্রিন বলেছেন, আমরা এমন একটি অবৈধ সরকারের জন্য যুদ্ধ করতে অস্বীকার করি যা এখন কেবল ক্ষমতায় থাকতে যুদ্ধ করছে, যদিও অধিকাংশ মানুষ যা চায় তার বিপরীত। বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন ও গাজায় আবারও হামলা সময়ের ব্যাপার ছিল মাত্র, কারণ ইসরায়েল কখনোই যুদ্ধবিরতির ব্যাপারে আন্তরিক ছিল না। আর ইসরায়েলের সবচেয়ে বড় দক্ষতা হল বর্বরতা ও পাশবিকতা। আর আন্তর্জাতিক মহল কেবল বিবৃতি দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করার কারণে ইসরায়েল বারবার এই বর্বরতা দেখানোর সাহস পাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভোলকার তুর্ক মনে করেন, ইসরায়েলের সামরিক শক্তির ব্যবহার শুধুমাত্র একটি ফিলিস্তিনি জনগণের ওপর দুঃখই কেবল বাড়াবে, কিন্তু কাজের কিছুই হবে না।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।